আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বিরিয়ানি তো সকলেরই পছন্দ, তবে যদি হয় খুব সহজভাবে আর দারুণ টেস্টি, তবে তো আর কোনো কথাই নয়, তাই না? তাই আজ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়ে দেব একদম অল্প সময়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। এটা আমি বিফের বানিয়েছি। একই পদ্ধতিটি ফলো করে মাটন বা চিকেন দিয়েও বানিয়ে নিতে পারো। তবে চলো বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি মোষের দুধটা নিয়েছি, তবে আপনারা চাইলে গরুর দুধ বা পাউডার দুধও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার বা গোলাপ পানি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা মতন ওই মিঠা আতর। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। খুব সুন্দরভাবে এখানে গুলিয়ে নিতে হবে, যাতে দুধের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এখানে মোষের ঘিটা নিয়েছি, তাই ঘিটা দেখতে একটু সাদা। তবে এখানে যে কোনো ঘি নিয়ে নিতে পারো, যে কোনো কোম্পানির, গরুর দুধের ঘি বা মোষের দুধের ঘি। এবার দেখো, ঘিটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দুধটা যেহেতু হালকা হালকা গরম আছে, তাই ঘিটা মিক্স করতে কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে এখানে মিক্স হয়ে যাবে। এবার ঘিটা মিক্স করার পর দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর বা খোয়া। এখানে আমি খোয়াটা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। একদম অল্প করে দিচ্ছি, তবে দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে স্বাদটা ভালো আসার জন্য এখানে খোয়া ক্ষীরটা ইউজ করা হয়েছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে দুধের মধ্যে খোয়া ক্ষীরটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই সেম পদ্ধতিটি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। একদমই বোঝা যাবে না যে এটা বাড়িতে বানিয়েছো। কেউ বিশ্বাসই করবে না খেয়ে যে এটা বাড়িতে বানানো। দেখো, এখানে তৈরি হয়ে গেল। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু। এখানে ওই বড় সাইজের 3 থেকে 4টে আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে এটাকে পরিষ্কার করে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ফুড কালার লাগিয়ে এটাকে রেখে দেব সাইডে। দেখো, এখানে অল্প একটু ফুড কালার নিয়ে আমি এইভাবে করে মিক্স করে রেখে দিচ্ছি। ফুড কালার বা জাফরং যেটাই বলো না কেন, এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকেও সাইডে রেখে দেব। দেখো, এখানে দুটো স্টেপ হয়ে গেল। প্রথমে ওই যে দুধটা আমি ভালোভাবে সব কিছু মশলা বা সব উপকরণ দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আলুটাও রং করে রেখে দিয়েছি। আলুটা আর ভাজবো না, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, তবে বিনা আলু ভেজে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার দেখো, যেই পাতিলের মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো, সেই পাতিলের মধ্যে গোশটা নিয়ে নিচ্ছি। আমি একই পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে বোল বা যে কোনো পাত্র নিয়ে নিতে পারো গোশটা ম্যারিনেট করার জন্য। যেহেতু আমি একই পাতিলের মধ্যে বিরিয়ানিটা বানাবো, তাই একই পাতিল নিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে ওই 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। অল্প একটু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিচ্ছি ওপরে গার্নিশের জন্য। দেখো, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আছে এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন নিয়ে নিতে হবে, যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে। এবার জিরের গুঁড়োটা 1.5 টেবিল চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে কালারের জন্য, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন, অপশনাল। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেওয়া হয়েছে 1 টেবিল চামচ পরিমাণ। আর নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। এটা হোমমেড বিরিয়ানির মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। এর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন। একদম সহজভাবে
কিভাবে বিরিয়ানির মশলা বাড়িতে বানানো যায় সেটা দেখে নিতে পারেন। তবে এই বিরিয়ানির মশলাটা বাড়িতে বানিয়ে রেখে দিলে কোনো কিছু মশলারই প্রয়োজন পড়ে না। এই বিরিয়ানির মশলা যে কোনো মশলার মধ্যে দিলে এতটাই খেতে ভালো লাগে, সব কিছু রেসিপি মাছ মাংস বলো বা হাঁসের মাংস, বিরিয়ানি, পোলাও যে কোনো রেসিপিতে চার চাঁদ লাগিয়ে দিতে পারে। যারা রান্না করতে পারো না তাদেরও এই মশলাটা দিলে রান্না একদম স্পেশাল হয়ে যাবে, আর খেলে যে কেউ নাম করতে বাধ্য হবে এই মশলাটার কারণে। একবার হলেও এই মশলাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দেখো সবগুলো মশলা দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি আমি আলু বোখরা কয়েকটা 5-6 টুকরো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা। এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা অবশ্যই ইউজ করবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ বেরেস্তার তেল 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখানে ফ্রেশ টক দইটা হলে অবশ্যই 1/2 কাপ পরিমাণ দিতে হবে, আর যদি ফ্রেশ দইটা না হয় তাহলে 1/2 কাপের কম নিতে হবে, ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নিলেই যথেষ্ট। এবার দেখো সব কিছু উপকরণ দেওয়ার পরে এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে, বা মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি আর কোনো পেঁপে বাটা কি অন্যান্য কোনো উপকরণ নিচ্ছি না, যেহেতু এখানে আমি টক দইটা ইউজ করেছি তাই আর পেঁপে বাটাটা ইউজ করলাম না। তবে টক দইয়ের বদলে আপনাদের বাড়িতে যদি না থাকে টক দই তাহলে পেঁপে বাটাটাও ইউজ করতে পারেন। এবার দেখো ভালোভাবে এটা হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে গোশের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে হাতের সময় কম থাকলে অবশ্যই 1 ঘন্টার জন্য হলেও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারো। হাতের সময় কম থাকলে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে তো রাখবে ঠিকই কথা, কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো ডিপ ফ্রিজে, তাহলে ম্যারিনেটটা কি ভালোভাবে সেট হয়ে যায়। তবে আমার হাতে যেহেতু সময়টা একটু বেশি ছিল তাই আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার 2 থেকে 3 ঘন্টা এটা ম্যারিনেট হতে থাক, অন্যদিকে ভাতটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, আর 750 গ্রাম গোশ নিয়েছিলাম। 750 গ্রাম চালের জন্য 750 গ্রাম গোশ নিয়ে নিয়েছি। এবার চালটা দেখো ভালোভাবে আলতো হাতে এইভাবে করে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে। এটা একদম আলতো হাতে করতে হবে, নাহলে চালগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে, তাই একদম আলতো হাতে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এইভাবে পানিটা পরিষ্কার হয়ে আসে। পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে চালটা দেখো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি, একটি পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়ে পানিটা গরম হতে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা কুসুম গরম হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত না পানিটা গরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কোনো রকম মশলা দেওয়া যাবে না। পানিটা হালকা গরম হয়ে আসলেই তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো এখানে আমি গোটা মশলা নিয়েছি, তেজপাতা, সাজিরে, একটি জয়ত্রী, একটি স্টার ফুলের অর্ধেকটা, 3টে লবঙ্গ, স্বাদ অনুযায়ী লবণ, 2 থেকে 3 টুকরো দারচিনি, 10 থেকে 12টা গোলমরিচ, 3টে ছোটো এলাচ, একটি বড় এলাচ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে সাজিরেটা আছে 1 চা চামচ পরিমাণ। এবার আমি পানির মধ্যে এই মশলাগুলো দিয়ে দেব, দিয়ে এবার সুন্দরভাবে এটা ফুটতে দেব। কিন্তু তার আগে এখানে ভাতটা ঝরঝরে আর সাদা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারটা না থাকলে লেবুর রসটাও ইউজ করতে পারো, তবে আমি ভিনেগারটা দিয়েছি। আর ভাতটা একে অপরের সাথে না লেগে যায় আর ঝরঝরে হয় তার জন্য আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে সাদা তেলের বদলে আপনারা চাইলে বাটারটাও দিয়ে দিতে পারেন। এবার পানির মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে এটা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পানিটা সুন্দরভাবে বলক ফুটে আসে। দেখো এখানে পানিটা খুব সুন্দরভাবে বলক ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চালটা দেওয়ার সাথে সাথে আমি কোনো রকম হাতা বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে
দেখব কি চালটা ভেঙে গেছে, তাই সাথে সাথে চালটা দেওয়ার সাথে সাথে একদমই নাড়াচাড়া করবেন না। ওই 2 থেকে 3 সেকেন্ড পরই ভাতটা বা চালটা একটু নাড়িয়ে দেব, ওপর নিচে করে দেবো, যাতে ভাতটা বা চালটা চারিদিকে ছড়িয়ে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। দেখো এবার 2 থেকে 3 সেকেন্ড পর হাতা দিয়ে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে। এইভাবে করে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি ঢাকা দিয়ে ভাতটা বানিয়ে নেব। তবে ভাতটা 50% মতন রান্না করতে হবে, কেননা 50% মতন দমে দিলেই এটা হয়ে যাবে। যদি আমি এর থেকে বেশি সিদ্ধ করতে যাই ভাতটা, তাহলে দেখব কি ভাতটা একদমই ঝরঝরে হয়নি, দমে দেওয়ার সাথে সাথে ভাতটা গেলো হয়ে যাবে আর চিপচিপে ভাব এসে যাবে। তাই 50% মতন সিদ্ধ করে নেব। 50% মতন সিদ্ধ হয়ে গেলে আমি ওটাকে আসানটাকে ঝরিয়ে ভাতটা ঠান্ডা হতে রেখে দেব। অন্যদিকে দেখো আমি চলে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভাতটা সাজিয়ে নেব। তার জন্য দেখো এখানে যে গোশটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি যে দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই দুধটা খোয়া ক্ষীর ঘি সব কিছু দিয়ে যেটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে অল্প একটু দিয়ে দেব। দেওয়ার পরে যে আলুগুলো আমি রং করে রেখেছিলাম বা কালার মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখানে একে একে সাজিয়ে দেব চারিদিকে, যাতে ভাতটা বাড়ার সময় যেন আলুগুলো মাংসগুলো বা গোশটগুলো সুন্দরভাবে চলে আসে। তাই এইভাবে করে আমি আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এবার দেখো আলুগুলো দেওয়ার পরে যে কালারটা বেঁচেছিল তার মধ্যে থেকে অল্প একটু কালার ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার ভাতগুলো সম্পূর্ণ এখানে ঢেলে দেব। সব ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করেই দিতে হবে, তাহলে দেখবে দমটা খুব সুন্দরভাবে এসছে। এবার দেখো ভাতটা দেওয়ার পরে এটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যাতে সমানভাবে ভাতটা চারিদিকে থাকে। এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি আমি। এরপর যে দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো এখানে চারিদিকে। এইভাবে করে ছিটিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকে সমানভাবে এটা টেস্টটা একই রকম আসে, তাই চারিদিকে এটা দিয়ে দিতে হবে। দেখো অল্প একটু দুধ আমি রেখে দিয়েছি, এর মধ্যে ফুড কালার মিক্স করব, তাই এখানে আমি অল্প একটু দুধ বাঁচিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে দেখো দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা চারিদিকে একটু করে দিয়ে দিতে হবে, যাতে চারিদিকে ঘিটা লেগে থাকে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে 2 ভাগে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে এইভাবে করে ওপর দিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে দেখবেন ভাতটা অনেকটাই ভালো লাগে খেতে। আর এই কাঁচা লঙ্কা মেখে বিরিয়ানিটা খাওয়া যায়, স্যালাড কি কিছু অন্যান্য কিছুই লাগে না। এইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে দেখবে একটু আচারি বিরিয়ানির মতন খেতে লাগবে, খুবই ভালো লাগে খেতে। তবে এটা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এভাবে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানির মশলা গুঁড়ো। যে বিরিয়ানির মশলা গুঁড়োটা আমি গোশটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, সেই গরম মশলা বা বিরিয়ানির মশলা গুঁড়ো এখানে চারিদিকে ছড়িয়ে দেব আমি অল্প অল্প করে। ওই 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা বেশি দেবেন না, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগে না, একদমই মুখ মেরে দেয়। এখানে গোলাপ পানি, মিঠা আতর আর কেওড়া ওয়াটারই বলো আর বিরিয়ানির মশলা একটু অল্প অল্প করে ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন কম মশলায় খেতে খুবই ভালো লাগে। এবার দেখো যে আলুর রঙটা বেঁচে ছিল, আলুর মধ্যে যে জাফরানের পানিটা তা থেকে অল্প একটু নিয়ে উপরটা ছিঁড়ে দিচ্ছি। এইভাবে করে দেওয়ার পরে দেখো এখানে সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এবার হাঁড়িটা আমি একটু মুছে দেব বা পাতিলটা, যেহেতু দেখতে খারাপ লাগছে তাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা এবার আমার সাজানো কমপ্লিট হয়ে গেল বিরিয়ানিটা। এবার এটা দমে দেওয়ার পালা। তার জন্য দেখো এখানে আমি কিছুটা আটা নিয়েছি। আটাটা দিয়ে আমি চারিদিকটা সিল করে নেব। তবে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও এটা সিল করে দমে দিতে পারেন। তবে এখানে আমার ফয়েল পেপারটা যেহেতু শেষ হয়ে গিয়েছিলো, বাড়িতে ছিল না, তাই এইভাবে আমি আটার একটু মেখে নিয়েছিলাম আর এইভাবে করে দিয়ে আমি এটা সিল করে নিচ্ছি, যাতে দমটা সুন্দরভাবে হয় আর দমটা যাতে না বেরিয়ে আসে, তাই এখানে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে সিল করা হয়ে গেছে। এবার এটা ঢাকা আমি ঢেকে দেব।
এটা এবার ঢেকে দিয়েছি, এটা এবার দমে দেওয়ার পালা। এবার দমটা বলে দিই, 10 মিনিটে হাই ফ্লেমে রাখতে হবে আর 1 ঘন্টা মতন একদম লো ফ্লেমে রাখতে হবে। একদমই গ্যাসের ফ্লেমটা হাইতে করা যাবে না। ওই মোট 1 ঘন্টা 10 মিনিট এটা দমে থাকবে। 10 মিনিট প্রথমে লো ফ্লেমে হাঁড়িটা গরম করে নিতে হবে, 10 মিনিট পর 1 ঘন্টার জন্য এটা হাই ফ্লেমে রেখে আমি দম দিয়ে নেব। তবে চলো দম দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো এখানে খুব সুন্দরভাবে দম হয়ে গেছে। দম হবার 30 মিনিট পর এটা আমি খুলেছি, দেখো কত সুন্দরভাবে দম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো, অবশ্যই দেখে বুঝতেই পারছো। এবার দেখো এটা আমি প্লেট করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।